পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে নোভেল করোনা ভাইরাস বা কোভিড-19 প্রতিরোধে হোম আইসোলেশন সম্পর্কিত নির্দেশাবলী। জ্বর বা অন্যান্য উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ মতো কোভিড পরীক্ষা করান। মৃদু উপসর্গযুক্ত বা উপসর্গহীন কোভিড রোগীরা শর্ত সাপেক্ষে চিকিৎসকের পরামর্শ মতো আলো বাতাসযুক্ত একটি আলাদা ঘরে বা হোম আইসোলেশনে থাকুন। বাড়ির বাইরে বেরোবেন না। বয়স্ক ব্যক্তি, গর্ভবতী মহিলা, শিশু এবং অন্য অসুস্থ ব্যক্তির থেকে দূরে থাকুন। সাবান কিংবা অ্যালকোহলযুক্ত স্যানিটাইজার দিয়ে বারবার হাত পরিষ্কার করুন। বাসনপত্র, তোয়ালে, বিছানা ইত্যাদি অন্যদের থেকে আলাদা রাখুন। সবসময় সার্জিক্যাল মাস্ক পরে থাকবেন এবং প্রতি 6 থেকে 8 ঘন্টা অন্তর পাল্টাবেন। এই মাস্ক পুনরায় ব্যবহার করবেন না। বাড়ির কোনো নির্দিষ্ট একজনই সার্জিক্যাল মাস্ক পরে হোম আইসোলেশনে থাকা ব্যক্তির দেখাশোনা করবেন। রোগীর ঘরে ঢুকলে তার সঙ্গে অন্তত 1 মিটার দূরত্ব বজায় রাখবেন। মাস্ক পরে যথাসম্ভব কম সময়ে কাজ সেরে বেরিয়ে ভালো করে সাবান দিয়ে হাত ধোবেন। যাদের বাড়িতে দেখাশোনা করার কেউ নেই বা যাদের বয়স 50-এর বেশি বা ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, কিডনির অসুখ ইত্যাদি রোগ আছে, চিকিৎসকের পরামর্শে ও স্বাস্থ্য বিভাগের সহায়তায় তাদের সেফ হোমে যাওয়া উচিত। সাধারণত উপসর্গ আরম্ভ হওয়ার দিন থেকে 17 দিন পরে এবং উপসর্গহীন রোগীর ক্ষেত্রে কোভিড পরীক্ষার দিন থেকে 17 দিন পরে এবং আপনার চিকিৎসকের নির্দেশে হোম আইসোলেশন শেষ হবে। হোম আইসোলেশন শেষ হওয়ার পর পুনরায় কোভিড পরীক্ষার কোনো প্রয়োজন নেই। আইসোলেশনে থাকা ব্যক্তির শারীরিক অবস্থার উপর চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নজর রাখুন। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ও পালস অক্সিমিটারের সাহায্যে রক্তে অক্সিজেনের মাত্রা এবং সম্ভব হলে ব্লাড প্রেশার নিয়মিত মেপে চিকিৎসক বা স্বাস্থ্য দপ্তরকে জানাতে হবে। যখন শরীরে অক্সিজেনের মাত্রা 95% কম হবে বা শ্বাসকষ্ট হবে বা বুকে চাপ বা ব্যথা অনুভব হবে বা রোগী ঝিমিয়ে পড়ছে মনে হবে, জরুরি ভিত্তিতে চিকিৎসকের সঙ্গে পরামর্শ করুন অথবা হেল্পলাইনে যোগাযোগ করুন। রোগীর কাছাকাছি আসা কারো করোনা সংক্রান্ত কোনো উপসর্গ দেখা দিলে হেল্পলাইনে ফোন করবেন। হেল্পলাইন ফোন নাম্বার 1800-313-444-222। ভারতবর্ষ সূর্যের এক নাম। আমরা রয়েছি সেই সূর্যের দেশে। সত্যি তো, সূর্যের মতো দীপ্ত সমান আমাদের এই গর্বের দেশ ভারতবর্ষ। কত স্মৃতি বিজড়িত আমাদের এই দেশ। জন্ম নিয়েছেন কত কত গুণী মানুষ আমাদের এই দেশেই। এবং ইউনিটি ইন ডাইভার্সিটি, বৈচিত্র্যের মধ্যে ঐক্যের দেশ। স্বাধীনতা পেয়েছিলাম বহু লড়াই করে। তারপর
একে একে সবকিছুই আমাদের লড়াইয়ের মাধ্যমেই কিন্তু অর্জন করা। আজকের দিনটি যদিও একটু অন্যরকম। আজ আমাদের জাতীয় দিবস, অর্থাৎ সাধারণতন্ত্র দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস। ভারতবর্ষের সম্পূর্ণ নাম সার্বভৌম সমাজতান্ত্রিক ধর্মনিরপেক্ষ এবং গণতান্ত্রিক সাধারণতন্ত্র। ভারতে সাধারণতন্ত্র দিবস কিংবা প্রজাতন্ত্র দিবস পালিত হয় 1950 সালের 26শে জানুয়ারি তারিখে ভারত শাসনের জন্য 1935 সালের ভারত সরকার আইনের পরিবর্তে ভারতীয় সংবিধানকে কার্যকরী করবার ঘটনাকে স্মরণ করেই। সেই দিন থেকেই এটি জাতীয় দিবস বলেই পালিত হয়ে আসছে এবং আজও আমাদের অত্যন্ত গর্বের দিন। আজ আমাদের প্রজাতন্ত্র দিবস। ইতিমধ্যেই সকাল থেকে দেশ জুড়ে তা পালন করছেন আমাদের দেশবাসী। আমরাও তার থেকে বঞ্চিত নই। ডুয়ার্স রেডিও মঙ্গলবার ঠিক রাত 9টা, ঘড়ির কাঁটা ধরে আপনাদের এই দিনটি খুব প্রিয় একটি দিন। তেমনিভাবেই আজকের এই শুভ দিনটি আমরা পালন করব না তা তো হয় না। অবশ্যই ডুয়ার্স রেডিও পরিবারও আজকের এই বিশেষ দিনটিকে পালন করতে চেয়েছে। প্রত্যেক দিনের মতোই আমরা পেয়েছি সঙ্গে দুজন শিল্পীকে, এবং আজকের দুজন শিল্পী একে অপরের পরিপূরক। তারা স্বামী স্ত্রী, তারা চলতি পথের পন্থী। আজ আমাদের সাথে আছেন দুর্গাপুর থেকে শিল্পী সৌরভ দত্ত এবং তার স্ত্রী আছেন শিল্পী পিয়ালি দত্ত। আপনাদের দুজনকেই ডুয়ার্স রেডিওতে অনেক অনেক স্বাগত জানাই এবং আমরা সেই সমস্ত শিল্পীদের নিয়েই পথ চলতে বেশি ভালোবাসি যারা নিজ ইচ্ছায় আমাদের এই পরিবারে একাত্ম হয়ে যান, যারা ইচ্ছে প্রকাশ করেন ডুয়ার্স রেডিওতে অংশগ্রহণ করবার। তেমনভাবেই আজকের দুজনের ডুয়ার্স রেডিওতে সমাগম ঘটল। আমি জানতে চাইব যে আজকের এই বিশেষ দিনে, অর্থাৎ প্রজাতন্ত্র দিবসে ডুয়ার্স রেডিওর প্রাঙ্গণে এসে আপনাদের দুজনের কেমন লাগছে। আমি দুজনেরই কিছু কিছু অনুভূতি একটু করে শুনব। প্রথমেই সকল ভারতবাসীকে জানাই প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা। সাথে ডুয়ার্স রেডিওকে ধন্যবাদ জানাই এমন সুন্দর একটি দিনে, এমন সুন্দর একটি অনুষ্ঠানে আমাদের সুযোগ দেবার জন্য। ডুয়ার্স এবং রেডিও এই দুটি শব্দই আমাকে ভীষণভাবে টেনেছে। আমাদের দুজনেরই ছোটবেলা কেটেছে ডুয়ার্সে, তাই একটা অসম্ভব ভালো লাগা রয়েছে ডুয়ার্সের প্রকৃতি, মানুষজন, সংস্কৃতির প্রতি। আর রেডিও মানে তো একটা নস্টালজিয়া কাজ করে। ছোটবেলায় ঘুমই ভাঙত রেডিওর একটি বিশেষ যন্ত্রসঙ্গীতের সুরে। ডুয়ার্স রেডিও সেই রকমই ছোটবেলার স্মৃতিকে ফিরিয়ে এনেছে আমার কাছে। সাথে এত সুন্দর, এত উচ্চমানের অনুষ্ঠান, এত গুণী শিল্পীদের অংশগ্রহণ করতে দেখে আমার খুব ইচ্ছে ছিল কোনোদিন নিজের কণ্ঠস্বরও যদি এখানে শুনতে বা শোনাতে পারতাম। আজ সেই ইচ্ছে পূরণ হলো। আবারও ধন্যবাদ ডুয়ার্স রেডিওকে। ডুয়ার্স রেডিওর দুই যোদ্ধা সম্প্রতি বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছেন। এর চেয়ে বেশি আনন্দদায়ক আর কি বা হতে পারে। আর্যমিত্রা ও সৌম্যদ্যুতি, তোমাদের দুজনের জন্যই অনেক অভিনন্দন ও শুভেচ্ছা। আরও জোটবদ্ধ হয়ে শিল্পী ও কলাকুশলীদের নিয়ে তোমাদের জয়যাত্রা অব্যাহত থাকুক হৃদয় থেকে চাইছি। এবার সরাসরি চলে আসি তোমার জিজ্ঞাসায়। আজ প্রজাতন্ত্র দিবসের এই শুভক্ষণে ডুয়ার্স রেডিওয়ে সস্ত্রীক অনুষ্ঠান করার এই যে সুযোগ, বলতে দ্বিধা নেই যেন মেঘ না চাইতেই জল পাবার নামান্তর। হ্যাঁ, অনুষ্ঠানে অংশ নেয়ার ইচ্ছে প্রকাশ করেছিলাম খুব সম্ভবত যেদিন ডুয়ার্স রেডিওর সম্পর্কে প্রথম জেনেছিলাম সেদিনই।
আর ইচ্ছে প্রকাশ করব নাই বা কেন। ডুয়ার্স মানেই অসাধারণ এক অনুভূতি, রেডিও মানেই টুকরো টুকরো ভালো লাগার স্মৃতি। সেই ডুয়ার্স আর রেডিও মিলেমিশে যখন একাকার হয়ে যায়, তার প্রতি এক অমোঘ আকর্ষণ সে তো থাকবেই। শুধু ডুয়ার্স বললে চলবে না, ডুয়ার্সের চিরসবুজ চা বাগানের মানুষ আমি। গোটা শৈশব ডুয়ার্সে, 2 দশক ধরে কর্মসূত্রে ডুয়ার্স থেকে দূরে আছি, কিন্তু নিজের আদি বাড়ি এখনো ডুয়ার্সে। বহু আপনজন ছড়িয়ে ছিটিয়ে আছেন ডুয়ার্সের এখানে সেখানে। আমার বেড়ে ওঠা ডুয়ার্সে, এই স্বীকারোক্তি আমায় গর্বিত করে। এ তো গেল ডুয়ার্স নিয়ে 2-4 কথা। রেডিও নিয়ে নতুন করে বলার কিছু নেই। আমার বা আমাদের খুব ছোটবেলায় রেডিও ছিল বহির্বিশ্ব সম্পর্কে অবগত হওয়ার যৎসামান্য 2-3টি মাধ্যমের একটি মাধ্যম। মূলত আকাশবাণী শিলিগুড়িকে ভিত্তি করে রেডিওর প্রতি যে ভরসা ও ভালোবাসা গড়ে উঠেছিল, সেই সুখস্মৃতি হৃদয়ের গভীরে চিরস্থায়ী হয়ে আছে। ফেসবুক ঘাঁটতে ঘাঁটতে একদিন যখন ডুয়ার্স রেডিও সম্পর্কে অবহিত হই এবং বুঝতে পারি এর অনুষ্ঠান প্রকৃত অর্থেই রেডিওতে প্রচারিত অনুষ্ঠানের সমতুল্য, অর্থাৎ অডিও ভিজুয়াল নয়, পুরোপুরি অডিও বেসড, তখন থেকেই একটা বাড়তি আকর্ষণ বোধ করি। কারণ পিয়ালির আবৃত্তি হোক বা আমার স্বরচিত গল্প বা কবিতা পাঠ কিংবা আমাদের দুজনের শ্রুতি নাটক, সব কিছুই কিন্তু মূলত অডিও বেসড পরিবেশনা। শ্রুতি নাটক নিয়ে চাইলে দুজন মিলে অন্য কোনো দিন চলে আসব, কিন্তু আজ এই 26শে জানুয়ারির মতো একটি ঐতিহাসিক তারিখে আমরা যে দেশ ও জাতিকে উৎসর্গ করে এরকম একটি অনুষ্ঠান করার জন্য একত্রিত হয়েছি, সেই অনুভূতি এক কথায় অসাধারণ। 2021-এর প্রজাতন্ত্র দিবস আমাদের কাছে নতুন এক মাত্রা পেল ডুয়ার্স রেডিওর হাত ধরে। আমরাও খুবই খুশি আজকের এই সন্ধেটা, প্রজাতন্ত্র দিবসের এই সন্ধে, যেখানে আমরা দেশমাতৃ বন্দনা তথা দেশের বিভিন্ন রকম কবিতা, পাঠ, অনুগল্প এবং ছড়া, জীবনমুখী ছড়া শুনব। একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান আজ। আপনারা প্রত্যেকটি পর্বেই শুনে থাকেন সঙ্গীত এবং আবৃত্তির মেলবন্ধন। আজ একটু আমরা কবিতাকে নিয়েই বাঁচব এবং সৌরভ দত্ত তার স্বরচিত কবিতার ভাণ্ডার নিয়ে উপস্থিত আছেন। পাশাপাশি শিল্পী পিয়ালি দত্তও পাঠ করবেন নানান স্বাদের কবিতা, এবং অবশ্যই তার মাঝে আজকের বিশেষ দিন সম্পর্কিত কিছু তথ্য আমরা আলাপচারিতায় আসছি। শুরু হোক আজকের অনুষ্ঠান। প্রথমে সৌরভ বাবুর একটি কবিতার মধ্যে দিয়ে শুরু হোক। বলুন, কি শোনাবেন প্রথমে? প্রজাতন্ত্র দিবসের এই ঐতিহাসিক শুভক্ষণে আমার নিজের লেখা গল্প ও কবিতা পাঠ পর্বে আমার প্রথম নিবেদন একটি কবিতা, চশমাটা ভাগ্যিস ছিল। স্বাধীনতা আন্দোলনের সমস্ত বীর শহীদ ও তাদের পরিবারের সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে আমার এই বিনম্র নিবেদন শুরু করছি কবিতা, চশমাটা ভাগ্যিস ছিল। রোজ রাতে স্বপ্নে দেখা দেয় ছেলেটি, চিৎকার করে যেন ডাকে শুধু, মা চিন্তা করো না, আমি ভালো আছি। কিন্তু খুব স্পষ্ট করে দেখা যায় না ছেলেটিকে, কেমন আবছা আবছা ছায়া মানব যেন। মুখের অবয়ব দেখে ছেলেটিকে চেনা যায় বটে, কিন্তু মুখের বাঁ দিকের তিলটুকু খালি চোখে দেখা যায় না। মাথা ভরা না আঁচড়ানো চুল দেখে ছেলেটিকে চেনা যায় বটে, কিন্তু ব্যতিক্রমিক কাঁচা পাকা চুলগুলো খালি চোখে দেখা যায় না। চোখ, কান, নাক, মুখ সব আবছায়া দেখা যায় বটে, কিন্তু ওইটুকুতে তার লৌহ কঠিন দৃঢ়তার লেশমাত্র কিছুতেই ধরা পড়ে না। তবু রোজ রাতে স্বপ্নে দেখা দেয় ছেলেটি, মায়ের লাগাতার চোখের জলে বালিশ ভিজে চলে। চোখের জলের চোরাস্রোতে ভেসে যায় মায়ের ঘুমরাজ্য। রোদের তাপে রেখে পরদিন শুকনো হয় ভেজা বালিশখানি, রাতে আবার ভেজে পরদিন শুকনো হয়। কেটে যায় এভাবে মাসের পর মাস, বছর ঘোরে। ছেলেটি রোজ রাতে এভাবেই আসে মায়ের স্বপ্ন রাজ্যে।
কিন্তু আবছা থেকে ওই ছায়া মানব স্পষ্ট হয় না কোনোদিনই। অনেক ভেবে এক রাতে চশমা পরে শুতে যান মা। আবছা ছায়া মানব যদি স্পষ্ট দৃশ্যমান হয়ে পড়ে চশমার জাদুতে। ছেলেটির গালের ওই তিলটুকু, কাঁচা পাকা চুলগুলো এবং মুখ চোখের লৌহ কঠিন মানসিকতার আঁচটুকু সবকিছু যদি অবিকল দৃশ্যমান হয়ে ওঠে। এক বুক আশা নিয়ে ঘুমিয়ে পড়তে চান মা। রোমাঞ্চ গ্রাস করে, শুয়ে থেকেও ঘুম আসে না ওই রাতে। অপেক্ষার চোরাস্রোতে ঘর্মাক্ত হয়ে ওঠে মায়ের সারা শরীর। জীবনকে বাজি রেখে জীবনের মাত্র 21টি বসন্ত পেরিয়ে সীমান্তের অতন্দ্র প্রহরী শহীদ হওয়া ছেলেটি যদি মায়ের চোখে ধরা দেয় জীবন্ত এক কিংবদন্তি হয়ে। অস্থির চিত্তে মা কখন ঘুমিয়ে পড়েন নিজেও জানেন না। হঠাৎ বিস্ফোরণ, পরপর একটানা ধোঁয়ায় আচ্ছন্ন সব। কিসের আওয়াজ? গ্রেনেড হামলা, আক্রমণ, পাল্টা আক্রমণ। ওই তো সে। গুলিতে ঝাঁঝরা হয়ে গেছে শরীর, তবু আঘাত হানছে শত্রু শিবিরে। 1, 2, 3 এক এক করে লুটিয়ে পড়ছে শত্রু সেনারা। মরবো যদি মেরেই মরবো, এই বিশ্বাসে বলিয়ান সে। পোড়া বারুদের গন্ধ চারদিকে, ইতস্তত ছড়িয়ে পড়ে আছে সারি সারি মৃতদেহ, দেহাংশ। শত্রু সেনা ও সতীর্থ মিলেমিশে একাকার। সেও আছে কোথাও, রক্ত চারদিকে, চাপ চাপ রক্ত, রক্ত বন্যায় ভেসে যাচ্ছে সব। ওই তো সে আসছে, সবকিছুকে পেছনে ফেলে বীর দর্পে এগিয়ে আসছে সে। দিব্যি সুন্দর দেখা যাচ্ছে, স্পষ্ট, ছায়া মানব নয়, যেন জীবন্ত কিংবদন্তি। দৃপ্ত মুখ চোখ জুড়ে লৌহ কঠিন মানসিকতা ঠিকরে বেরোচ্ছে। পরিষ্কার দেখা যাচ্ছে গালের তিলটুকু, টুকটুকে ফর্সা গালে এক টুকরো কৃষ্ণদ্যুতি যেন। মাথাভর্তি সযত্নে অযত্ন লালিত গুচ্ছ গুচ্ছ কোকড়ানো চুল, কি চমৎকার ঠাহর করা যাচ্ছে খান কয়েক কাঁচা পাকা চুল। নায়কোচিত মুখ চোখে বিজয়ীর হাসি। মা, চিন্তা করো না, আমি ভালো আছি। কি স্পষ্ট দৃশ্যমান সে, সবকিছু কত জীবন্ত। চশমাটা ভাগ্যিস ছিল, না হলে। ভীষণ ভালো লাগলো। আর আরো বেশি ভালো লাগলো এই কারণেই যে আপনার নিজের সৃষ্টি ডুয়ার্স রেডিওর প্রাঙ্গণে প্রথমেই বেজে উঠল। এবং তার ওপর আরো ভালো লাগা এই বিষয়কে ঘিরে যে প্রজাতন্ত্র দিবস, এই বিশেষ দিনের পরিপ্রেক্ষিতে আপনি পাঠ করলেন। এই যে বিষয়ভিত্তিক রচনা, আপনার নিজের সৃষ্টি, আমি সেই বিষয়ে একটু প্রশ্ন করি যে আপনি পেশায় একজন কর্মজীবী এবং নেশায় আপনি কবিতা লিখছেন। এই দুয়ের মেলবন্ধন ঘটানোটা খুব সহজ কথা নয়, আমি জানি। তবুও যারা এক্সট্রিমলি প্যাশনেট হন তাদের ক্ষেত্রে খুব কঠিনও নয়, সেটাও আমি জানি। কারণটা হয়তো আপনারাও কিছুটা আন্দাজ করতে পারছেন। আপনার মুখেই একটু শুনি যে এই যে কবিতা লেখার প্রতি একটা নেশা সৃষ্টি হলো, কিভাবে এর জন্ম? আমি মূলত গল্প লেখক। আমি বলতে গর্ববোধ করি যে দেশ, প্রসাদ, কিশোর ভারতীর সম্পাদকীয় দফতর কিংবা প্রথমা এখন বা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে একদা প্রকাশিত দ্বিভাষিক ম্যাগাজিন দুকুল অতীতে আমার লেখা এক বা একাধিক গল্পকে ওদের ম্যাগাজিনে জায়গা করে দিয়েছেন। এর বাইরে অসংখ্য লিটল ম্যাগাজিন তো আছেই। ইদানিং পেশাগত দায়িত্ব বেড়ে যাওয়ায় লেখার গতি কমেছে, তবে সৌভাগ্যবশত গতি শূন্য হয়নি। টুকরো টুকরো কথা জুড়ে যখন প্রতিবাদের ঝড় তুলতে মন চায়, তা সে ঘটনাভিত্তিক হোক বা বোধ ভিত্তিক, আমার কলমে তখন তা কবিতার রূপ পায়। কিছু দেখে বা কিছু ভেবে মনের এক অকৃত্রিম তাগিদ যখন অনুভব করি, স্বল্প পরিসরে দু কথা লিখতে গড়ে ওঠে আমার কবিতা। খুব বেশি সংখ্যায় কবিতা আমি লিখিনি, হয়তো লিখবও না, কিন্তু আমার প্রতিটি কবিতা যেন চারপাশে ঘটে চলা মনকে নাড়িয়ে দেয়া কোনো ভালো বা মন্দ ঘটনার সাপেক্ষে আমার প্রতিক্রিয়ার কাব্যিক রূপ। একটানা গল্প লেখার যে ক্লান্তি, তা থেকে সাময়িক মুক্তি পেতে যে বৈচিত্র্যের খোঁজ মনের অগোচরে জন্ম নিয়েছিল, তা থেকেই হয়তো একদিন লিখে ফেলেছিলাম আমার প্রথম কবিতা। কিন্তু তারপরেই অনুভব করেছিলাম নিছকই ঘটনার বিবরণ নয়, সত্যিকারের বিষয়ভিত্তিক বার্তা যদি স্বল্প কথায় পৌঁছে দিতে চাই পাঠকের দরবারে,
কবিতা কিন্তু ভীষণ শক্তিশালী একটি মাধ্যম। এভাবেই শুরু কবিতা নিয়ে পথ চলা। শেষে আরেকটি কথা না বললেই নয়, কবিতা লেখা হোক বা গল্প লেখা বা শ্রুতিনাটক চর্চা, প্রাত্যহিক জীবনের অবসরে এরকম কিছু সৃজনশীল কাজে জড়িয়ে থাকলে পেশাদার জীবনে নিজেকে নিয়োজিত করা যায় অনেক বেশি প্রাণশক্তি দিয়ে। আমার মতো অপেশাদার সাহিত্যকর্মীকে একটি বিষয় 100% নিশ্চিত করতে হয় যে পেশা ও প্যাশন যেন মিলেমিশে একাকার না হয়ে পড়ে। তাই আমি যখন সাহিত্য চর্চা করি মনে রাখি না আমার পেশাগত অবস্থানকে, আবার আমার পেশাগত জীবনের এতটুকু কাছে ঘেঁষতে দিই না আমার সাহিত্য প্রীতিকে। বেশ বেশ বেশ, খুব সুন্দর করে বললেন। আর আমি চাইবো ভবিষ্যতে আরো অনেক সৃষ্টি হোক। আর আপনারা দুজন একে অপরের সত্যি হয়তো পরিপূরক, কারণ এই যে ছন্দর মেলবন্ধনটা না, আপনি লিখছেন, আপনার স্ত্রী পাঠ করছেন, আপনাদের দুজনের টিউনটা ম্যাচ করেছে। এটা কিন্তু খুব জরুরি, একে অপরের সঙ্গী হয়ে পথ চলা। তাতে হয়তো কঠিন পথটাও সহজ হয়ে যায়। অনেক অনেক শুভেচ্ছা দুজনের জন্যই। কিন্তু আপনার সাথেই শুধু গল্প করে গেলে আপনার গিন্নি তো বেজায় রেগে যাবেন, সেটি আমি হতে দেব না। চলে যাব পিয়ালি দত্তের কাছে। প্রথমে একটি কবিতার মাধ্যমে শুরু হোক, তারপর আবারও গল্পে আসছি। আপনার সঙ্গে সরাসরি আমি কথায় আসব। বলুন, আপনার কণ্ঠের প্রথম কবিতা আমরা কি শুনছি? আমার প্রথম নিবেদন কবিতা মানচিত্র, কবি কমলেশ পাল। ছেলে আমার ভূগোল পড়ছে। আমাদের দেশের নাম ভারতবর্ষ, ভারতবর্ষ, ভারতবর্ষ। ইহার উত্তরে হিমালয় পর্বতমালা ও দক্ষিণে ভারত মহাসাগর, উত্তরে। বাবা ডাক শুনে বিলক্ষণ বিরক্ত হলাম। মাথায় 1 খাবলা তেল মেখে স্নান করছি, এরপরে গোগ্রাসে খাওয়া, তারপর 8:37 লোকাল। বল, কি বলছিস? পর্বতমালা কিরকম বাবা? পর্বতমালা ও হলো গিয়ে বড় পাহাড়ের সারি। বিরক্ত করিস না, পড়, ভালো করে পড়। ছেলে পড়ছে ভারতবর্ষের চৌহদ্দি। আমি মাথায় জল ঢালছি আর শুনতে পাচ্ছি ভারতের উত্তরে, ভারতের দক্ষিণে, পূবে, পশ্চিমে। চোখের উপর ভেসে উঠছে মানচিত্রের ছায়ারূপ। ক্ষুদিরামের, সূর্য সেনের, লালা লাজপতের, ভগৎ সিংয়ের ভারতবর্ষ, অগণিত মুক্তিযোদ্ধার ভারতবর্ষ, ভারতবর্ষের উঠোন জুড়ে রক্তের আলপনা। মধ্যিখানে চলচল করছে স্বাধীনতার সোনার কলস। না, আমি কোনো যোদ্ধা নই, বিপ্লবী টিপ্লবী ওসব কিছু নই। নিতান্তই গৃহপোষ্য অফিস কেরানি। সকালে বাজার করি, দুপুরে অফিস করি, সন্ধ্যায় টিউশন করি, রাত্রিতে শয়ন করি। আমার গলায় ঝুলছে পঞ্চমুখী রুদ্রাক্ষ, দক্ষিণ বাহুতে মাদুলি, কবজিতে বাবা তারকেশ্বরের সুতো। আমার পিছনে ডাকলে অমঙ্গল, সামনে ডাকলে বিপর্যয়। 8:37 লোকাল আমাকে ধরতে হয়। আমার তাড়া আছে। খোকা, বন্ধ কর তোর ভূগোল। তোর ভূগোলের সঙ্গে জড়িয়ে যাচ্ছে ইতিহাস। তুই কি জানিস সেই ইতিহাসের জীর্ণ পাতা থেকে বেরিয়ে আসে তিতুমির, বেরিয়ে আসে বিরসা মুন্ডার মতো অস্কান্ত পুরুষ? কোথায় কোথায় আমাদের আকাশে ভারতবর্ষের মানচিত্র? রাঙা চোখে তারা আমার দিকে তাকায়, আমাকে এই সব উল্টোপাল্টা প্রশ্ন ছুঁড়ে মারে। আমি দাঁড়িয়েই থাকি। আমার চুল বেয়ে, চিবুক বেয়ে, সর্বাঙ্গ ছাড়িয়ে ঝরে পড়ছে জল, ঝরে পড়ছে দিন অক্ষমতা। কি উত্তর দেব আমি? হে রাষ্ট্র, হে চক্র, হে স্ফীতি, হে মক্ষণ, উত্তরের হিমালয়, দক্ষিণের সাগর, বলে দাও কোনখানে ভারতবর্ষ? কোনখানে পড়ে আছে যুদ্ধ জেতা রক্তের ভারত?
আমি এক ছাপোষা কেরানি। আহার্যের নিরাপত্তা নেই, জীবনের নিরাপত্তা নেই। আমাকে এ প্রশ্ন করা কেন? আমার তো মান নেই, মানচিত্র নেই। ছেলে আমার ভূগোল পড়ছে, ছেলে আমার ভূগোল পড়ছে। আমাদের দেশের নাম ভারতবর্ষ, ভারতবর্ষ আমাদের দেশ। আঁকা হচ্ছে নতুন মানচিত্র। আবারও ভীষণ ভালো লাগলো। ভালো লাগাটা হয়তো আজকের সমগ্র পর্ব জুড়েই থাকবে, কারণ আপনারা জানেন আমরা উপস্থিত আছি প্রজাতন্ত্র দিবসের বিশেষ সন্ধ্যেতে এবং সঙ্গে পেয়েছি দুর্গাপুর থেকে আমাদের দুই শিল্পীকে, সৌরভ দত্ত এবং পিয়ালি দত্ত। আচ্ছা, আপনাকে একটু প্রশ্ন করি যে কবিতা বলা অর্থাৎ কবিতার সঙ্গে আপনার একটা দীর্ঘায়িত পথ চলা তো রয়েইছে, আপনার উচ্চারণ, আপনার কণ্ঠস্বর সেই কথাই বলছে। আমার খুব ভালোও লাগছিল, মন দিয়ে শুনছিলাম। এই কবিতাকে নিয়েই কি শুধু আপনার বেঁচে থাকা, নাকি জীবনে অন্য কোনো কিছু রয়েছে? আপনার থেকে একটু শুনি যে জীবন এবং জীবিকা কিসের সঙ্গে জড়িত আছেন? কবিতাকে নিয়ে বেঁচে থাকা, খুব ভালো বললে। হ্যাঁ, আজকাল কবিতাকে নিয়ে বেঁচে থাকতেই মন চায়। নতুন নতুন কবিতা পড়ি, অন্তর্নিহিত ভাব বুঝতে চেষ্টা করি। কবিতায় ফুটে ওঠা বার্তা মনকে বিশেষভাবে নাড়া দিলেই কবিতার কথাগুলো আওড়াতে আওড়াতে কখন যেন তা এক আবৃত্তির রূপ পেয়ে যায়। এক আশ্চর্য অনুভূতি। অনুষ্ঠান মঞ্চে দাঁড়িয়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা মনোযোগী ও অমনোযোগী শ্রোতাদের ভিড়ে একটার পর একটা কবিতাকে আবৃত্তিরূপে উপস্থাপন করে যাওয়ার নেপথ্যে শুধুমাত্র স্মৃতি নির্ভরতা নয়, এসবের জাদুমন্ত্র একটি। মনকে নাড়া দেয় না এমন কবিতাকে নিয়ে কাজ করি না। তাই যে কবিতাকে নির্বাচন করি আবৃত্তির আকারে পরিবেশনের জন্য, খুব বেগ পেতে হয় না তার কথাগুলোকে আত্মস্থ করতে। শিখছি, শেখার তো শেষ নেই, আজীবন শিখে যাব। তবে একদিন নিশ্চয়ই আসবে যখন শেখার সাথে সাথে মন চাইবে বাকিদের সাথে অভিজ্ঞতা ভাগাভাগি করে নিতে। জীবিকার তাগিদে নয়, শুধু ভালোবাসা ও ভালো লাগার টানে নিজের হাতে উঠে আসুক আগামীর সফল আবৃত্তিকার। স্বপ্ন দেখতে ক্ষতি কি? বেশ, আবারও আমরা কথায় আসব। চলছে আমাদের ডুয়ার্স রেডিওর 34th এপিসোড। আজ একটু ভিন্ন স্বাদের অনুষ্ঠান। আপনারা শুনছেন বিভিন্ন স্বাদের কবিতা, অনুগল্প এবং জীবনমুখী ছড়া। এরপর আবার যাই সৌরভ বাবুর কাছেই। এবার কি একটু গল্প শুনতে পারি আমরা? আপনি তো গল্পের ডালি নিয়ে এসেছেন, কবিতা শোনাবেন, আমরা জানি সেই বিষয়ে। তো এবার একটু গল্পই না হয় শুনি। বলুন, কি শোনাবেন? গল্পের নাম পল্টু বেঁচে নেই। পরশু বিকেল থেকে পল্টু নিখোঁজ ছিল। সারা রাত পাড়ায় কারোর দু চোখের পাতা এক হলো না। রাতভর এলাকা জুড়ে পুলিশি তল্লাশি চলল। গতকাল সকালে পরিত্যক্ত কুয়ো থেকে পল্টুর দেহ মিলল। পল্টুর মা জ্ঞান হারালেন, পল্টুর বাবা মুখের ভাষা হারালেন। আদ্যপান্ত সৎ, সজ্জন, সচ্চরিত্র এবং অরাজনৈতিক দম্পতির মাথায় বাজ ভেঙে পড়ল। গতকাল রাতে পল্টুর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন করে শ্মশান যাত্রীরা সবেমাত্র ফিরে এসেছেন। পল্টুর মা একটানা পাগলের মতো কেঁদেই চলেছেন। পল্টুর বাবা উচ্চ রক্তচাপে কাবু হয়ে পড়েছেন। তাদের সান্ত্বনা জানানোর ভাষা নেই কারোর। হঠাৎ গুঞ্জন আরম্ভ হলো, মন্ত্রী আসছেন। মন্ত্রী এলেন। মন্ত্রী প্রকাশ্যে
শানিত আক্রমণ করলেন বিরোধী শিবিরকে। এই পরিবারটি 3 প্রজন্ম ধরে আমাদের দলের সঙ্গে যুক্ত। সম্পূর্ণ চক্রান্ত করে বিরোধী দল আশ্রিত গুন্ডারা ছেলেটিকে শেষ করে দিল। পরিবারটির পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়ে মন্ত্রী সাড়ম্বরে বিদায় নিলেন। আবার গুঞ্জন আরম্ভ হলো, এলাকার প্রধান বিরোধী নেতা আসছেন। তিনি এলেন, তার মুখেও আক্রমণ। এই পরিবারটি 3 প্রজন্ম ধরে আমাদের দলের সঙ্গে যুক্ত। ক্ষমতার কি সর্বনাশা অপপ্রয়োগ দেখুন! পোষা গুন্ডারা ছেলেটিকে এভাবে শেষ করে দিল। পরিবারটির পাশে থাকবার প্রতিশ্রুতি দিয়ে বিরোধী নেতা সাড়ম্বরে বিদায় নিলেন। নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে, পাশের গ্রামের বাঁশবনে পরশু বিকেলে শাসক বনাম বিরোধী ব্যাপক রাজনৈতিক সংঘর্ষ ও এলোপাথারি বোমাবাজি হয়েছিল। পল্টু সে সময় ফিরছিল টিউশন সেরে। খুবই ভালো লাগলো শুনতে। আর গল্প শোনাটা একটা ভীষণ আনন্দের বিষয় ছিল আমাদের ছেলেবেলায়। এখনকার শিশুরা বড্ড বেশি ডিজিটাল, যদিও অ্যাডভান্স হয়েছে সোসাইটি, টেকনোলজি, কিন্তু আমাদের ছেলেবেলাকে ঘিরে থাকায় ছোট ছোট অনুভূতিগুলো এই ডুয়ার্স রেডিওর মাধ্যমেই আরও একবার ফিরে আসে। একদিকে তো সম্পূর্ণই নস্টালজিয়া, রেডিও শোনা সে এক অনাবিল আনন্দ। আমরা এবং আমাদের আগের জেনারেশন সম্পূর্ণই রেডিও শুনেই কিন্তু বেড়ে উঠেছেন। তাই ডুয়ার্স রেডিও সেই নস্টালজিয়াকে একদিকে যেমন ফিরিয়ে দেয়, তেমনি অপরদিকে এত সুন্দর সুন্দর সৃষ্টিগুলো আমরা আবারও ফিরে পাচ্ছি বিভিন্ন শিল্পীদের মাধ্যমে। যদিও আজ প্রসঙ্গটা একটু আলাদা। আজ আমাদের প্রজাতন্ত্র দিবস, এবং প্রজাতন্ত্র দিবসের ইতিহাসের দিকে যদি একটু তাকাই, তাহলে বলতে হয় এই দিবস উপলক্ষে জাতীয় রাজধানী নতুন দিল্লিতে কুচকাওয়াজ হয় রাষ্ট্রপতি আবাসস্থল রাষ্ট্রপতি ভবনের নিকটবর্তী রাইসিনা হিল থেকে রাজপথ বরাবর ইন্ডিয়া গেট ছাড়িয়ে। কুচকাওয়াজ আরম্ভ হওয়ার পূর্বে রাষ্ট্রপতি রাজপথের এক প্রান্তে অবস্থিত ইন্ডিয়া গেটে শহীদ সৈন্যদের উদ্দেশ্যে নির্মিত স্মারক অমর জওয়ান জ্যোতিতে একটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর ওই সৈন্যদের উদ্দেশ্যেই 2 মিনিট নীরবতা পালন করা হয় এবং স্বাধীনতা আন্দোলন ও তার পরবর্তী যুদ্ধগুলিতে ভারতের সার্বভৌমত্ব রক্ষায় শহীদ সৈন্যদের প্রতি এইভাবে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়ে থাকে। এভাবেই বছরের পর বছর চলছে আমাদের প্রজাতন্ত্র দিবসের উদযাপন। গর্বের দেশ আমাদের ভারতবর্ষ। সত্যি তো, এমন দেশটি কোথাও খুঁজে পাবে না কো তুমি। সকল দেশের রানী সেজে আমার জন্মভূমি। আমাদের এই জন্মভূমি আমাদের ভীষণ গর্বের, এবং সেই গৌরবান্বিত সন্ধ্যায় আজ আমরা উপস্থিত আছি ডুয়ার্স রেডিওকে সঙ্গে নিয়ে। সঙ্গে আছেন সৌরভ দত্ত এবং পিয়ালি দত্ত। সৌরভ বাবুর গল্পের পর আবারও চলে যাব পিয়ালি দেবীর কাছেই। বলুন, আপনার পরবর্তী নিবেদন আমরা কি শুনবো এবার? আমার এবারের নিবেদন কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা কবিতা দেশ দেখাচ্ছ অন্ধকারে। দেশ দেখাচ্ছ অন্ধকারে, এই যে নদী, ওই অরণ্য, ওইটে পাহাড় এবং ওইটে মরুভূমি। দেশ দেখাচ্ছ অন্ধকারের মধ্যে তুমি। বার করেছ নতুন খেলা। শহরগঞ্জ ক্ষেত খামারে ঘুমিয়ে আছে দেশটা যখন রাত্রিবেলা। খুলেছ মানচিত্রখানি। এইখানে ধান, চায়ের বাগান এবং দূরে ওইখানেতে কাপাস তুলো, কফি, তামাক।
দম লাগানো কলের মতন হাজার কথা শুনিয়ে যাচ্ছ। গুরুমশাই, অন্ধকারের মধ্যে তুমি দেশ দেখাচ্ছ, কিন্তু আমরা দেশ দেখি না অন্ধকারে। নৈশ বিদ্যালয়ের থেকে চুপি চুপি পালিয়ে আসি জলের ধারে, ঘাসের পরে চিত হয়ে শুই, আকাশে নক্ষত্র গুনি। ছলাৎ ছলাৎ ঢেউয়ের টানা শব্দ শুনি, মাথার মধ্যে পাক খেয়ে যায় টুকরো টুকরো হাজার ছবি। উঠোন জুড়ে আলপনা, আলপথের পাশে হিজল গাছে সবুজ গোটা, পুণ্যিপুকুর মাঘমণ্ডল, টিনের চালে হিমের ফোঁটা। একটু একটু বাতাস দিচ্ছে, বাতাস আনছে ফুলের গন্ধ। তার মানে তো আর কিছু নয়, ছেলেবেলার শিউলি গাছে এই আঁধারেও ফুলের দারুণ সমারোহ। গুরুমশাই, অন্ধকারে কে দেখবে মানচিত্রখানা? মাথার মধ্যে দৃশ্য নানা, স্মৃতির মধ্যে অজস্র ফুল, তার সুবাসেই দেশকে পাচ্ছি বুকের কাছে। আমরা আমাদের দেশকে কিন্তু কখনোই অন্ধকারে দেখতে চাইব না। আমরা চাইব, ওই যে বলছিলাম, ভারতবর্ষ সূর্যের এক নাম, সূর্যের মতোই সবসময় আলোকোজ্জ্বল থাকবে আমাদের দেশ। আলোয় আলোকিত হব এবং নতুন সূর্যের আলোয় আমরা আনন্দ স্নাত হব। আমরা পৌঁছে যাব এক নতুন জগতে, যেখানে শুধুই থাকবে দৃপ্ত, যেখানে শুধুই থাকবে অনেক অনেক আনন্দ এবং যেখানে থাকবে এক রাশ ভালো লাগা। আপনার এই কবিতাটিও আজকের দিনের জন্য খুবই প্রাসঙ্গিক। খুব ভালো লাগছে আপনাদের নির্বাচন দেখে। নির্বাচনটা সঠিক হওয়াটা একটা অনুষ্ঠানের মানকে বাড়িয়ে তোলবার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আবারও একটু কথায় যাই। শুনলাম আপনার প্রথম দিকের গল্পটা, এরপর জানতে চাইবো আপনার কবিতাকে নিয়ে পথ চলায় হয়তো নিজেরও কিছু কিছু কাজ রয়েছে, সেই সম্পর্কিত দু এক কথা আমি শুনতে চাই। এখন সকলেরই ডিজিটাল প্ল্যাটফর্ম থাকে, হয়তো আপনারও রয়েছে, সেই সম্পর্কিত দু এক কথা যদি আপনি জানান, যে কিভাবে কাজ করছেন বা ভবিষ্যতে আপনার কি কি করবার ইচ্ছে রয়েছে। আমি জনসমক্ষে আবৃত্তি করা শুরু করেছি, তা খুব খুব বেশি দিন আগের কথা নয়। তবে এর মধ্যেই বেশ কয়েকটি আবৃত্তির একক অনুষ্ঠান করেছি। কলকাতা নিউ টাউন বইমেলাতেও একক অনুষ্ঠান করেছি। আমার নিজস্ব একটি ফেসবুক পেজ রয়েছে, কবিতা ও পিয়ালি নামে। সেই পেজে দুই বাংলার প্রচুর শ্রোতাবন্ধু রয়েছেন। তাদের মতামত আমাকে ভীষণ উৎসাহ যোগায় আরও নতুন কিছু কাজ করার। তাছাড়া দুর্গাপুর শ্রুতিরঙ্গম একটি আবৃত্তি চর্চা কেন্দ্র, তার সাথেও আমি যুক্ত। আমরা দলগতভাবে বিভিন্ন অনুষ্ঠান করে থাকি। যদিও করোনাকালে বেশ কিছুদিন এই ধরনের অনুষ্ঠান বন্ধ ছিল, তবে এখন আবার ধীরে ধীরে সব স্বাভাবিক হচ্ছে, তো আবারও আমরা সরাসরি দর্শকের সামনে অনুষ্ঠান করব এই আশা রাখি। এই তো এইভাবেই এগিয়ে চলেছি। আমার এই পথ চলাতেই আনন্দ। বেশ, খুব ভালো হোক, আগামীর পথ চলাও ভীষণ সুন্দর হোক, এটাই চাইব। আরো অনেক দূর এগিয়ে যান এবং এই যে শিল্পটিকে নিয়ে আপনারা বেঁধে আছেন না, আবৃত্তি, কবিতা পাঠ, এই শিল্পটিকে এক অনন্য মাত্রা দান করাটাও আমাদের একটা কর্তব্য। এবং আজকের সন্ধ্যাটা সম্পূর্ণই আমরা কবিতায়, বিভিন্ন রকম গল্পে এবং পাঠে আমরা কিন্তু ভরে উঠছি। খুব ভালো লাগছে। কবিতাও যে এত আনন্দ দিতে পারে, এটাই হয়তো তার প্রমাণ।
বেশ, আপনার পর আবার যাই আপনার হাজবেন্ডের কাছেই, সৌরভবাবু। এর পরের নিবেদন, গল্প শুনেছি, কবিতা শুনেছি, এবার যেহেতু আপনি 3 রকমের নিবেদনকে বেছে নিয়েছেন আজকের সন্ধ্যের জন্য, আমি জীবনমুখী ছড়া অল্প কিছু শুনতে চাই। এবারে একটি জীবনমুখী ছড়া, নাম শিশু বিদ্রোহ। আজ সকালে পড়ার ফাঁকে আবদার আমি করি মাকে, নেতা আসছেন ভাষণ দিতে, দেখতে চাই আমি ফ্রিতে। নেতা নেতা করো কেন, ভোটটি তুমি দেবে যেন। বুঝি মায়ের সম্মতি নাই, মনে জোর আঘাত পাই। 18 হতে অনেক বাকি, ভোটার যে নই জানি না কি, তাই বলে কি যেতে মানা, নেতার ভাষণ শুনতে মানা। ভালো লাগে না মায়ের বারণ, বিদ্রোহী হতে চাই যে মন। জ্বলে উঠে আমি বলি মাকে, দেখবই আমি আজ নেতাকে। আলগা হাসি নিয়ে ঠোঁটে অবশেষে মা বলেই ওঠে, চাইছো যখন যাব নিয়ে, নেতার ভাষণ শুনবে গিয়ে। মহা আনন্দে লাফিয়ে উঠি, পারলে যেন তখনই ছুটি। উন্মাদনার সাথে নিয়ে পড়তে আবার বসি গিয়ে। পড়ার ফাঁকে সময় গুনি, নেতার ভাষণ কখন শুনি। দেখতে দেখতে ঘড়ির কাঁটা 3টা পেরোয়, লাগাই হাঁটা। লোক এসেছে দলে দলে, জনসমুদ্র যাকে বলে। আধা নেতাদের ভিড় ওপরে, মঞ্চ ভেঙে এই না পড়ে। বড় নেতাকে খুঁজে না পাই, তাকেই কেবল দেখতে চাই। হঠাৎ ঘোষণা শুনি মন দিয়ে, কপ্টার আসছে নেতাকে নিয়ে। হাঁ করে থাকি আকাশ পানে, চোখ পড়ে সেই উড়ন্ত জানে। নেতা নেমেই মঞ্চে আসেন, আধা নেতারা আবেগে ভাসেন। শ্বেতচন্দন ফুলের তোড়া, নিরাপত্তায় সবই মোড়া। নেতা এবার চওড়া হেসে দুহাত নাড়েন ভালোবেসে। জনতা এবার আবেগে ভাসে, জয়ধ্বনির আওয়াজ আসে। ভালোই বুঝতে পারি আমি এই নেতা যে কতটা নামি। বলতে ওঠেন নেতা নিজে, কান ফাটানো আওয়াজ কি যে। মুশকিল সব করতে আসান, প্রতিশ্রুতির বাণে ভাসান। বিরোধী শিবির লক্ষ্য করে বাক্যবান আছড়ে পড়ে। শালীনতার সীমা ছেড়ে পারলে নেতা আসেন তেরে। জনতাকে তাতিয়ে দিয়ে বসেন নেতা আসনে গিয়ে। আমার মাথায় বুদ্ধি খেলে, শুধাবো তাকে সামনে পেলে। মাকে এবার উঠতে বলি, মঞ্চপানে এগিয়ে চলি। মায়ের হাতটি ধরে আমি মঞ্চ পাশে দাঁড়িয়ে খামি। এবার দেখি পথটি বেয়ে নেতা নিজে আসেন ধেয়ে। চোখটি রেখে নেতার মুখে দাঁড়িয়ে থাকি হাসি মুখে। চোখে চোখ যখনই পড়ে, বুকটি আমার ধরাস করে। নেতা এবার অবাক করেন, হঠাৎ আমায় জড়িয়ে ধরেন। ছোট্ট ছেলে মিষ্টি তুমি, তোমার কথা এবার শুনি। মুখোমুখি নেতা ও আমি, যত দেখি তত খামি। ঝুঁকি নিতে ভয় না পাই, মনের কথা বলতে চাই। হেলিকপ্টারে উড়ে উড়ে, হাওয়ায় ভেসে ঘুরে ঘুরে, বুঝতে তুমি পারবে কি বাস রাস্তার দশা যে কি। রাস্তা কেবল নামেই আছে, কোমর ভাঙে যেতেই কাছে। গাড়ি উল্টায় নিয়ম করে, কত যাত্রী পিষে মরে। 4টি বছর কাটলো এমন, বোকাই আছি আমরা কেমন। হেলিকপ্টার এবারে তাড়াও, বাস রাস্তায় দয়া করে যাও। সত্য বলে তৃপ্ত আমি, উত্তেজনায় আরো ঘামি। আতঙ্ক মায়ের চোখে মুখে, এমন কথা কি বলে মুখে। ইষ্ট নাম মা জপ করেন, পারলে নেতার পায়ে পড়েন। আধা নেতারা ক্ষোভে লাল, আঙুল তুলে করেন গাল। পরিস্থিতি হঠাৎ গরম, নেতা কিন্তু নিজে নরম। আমায় এবার জড়িয়ে ধরে নেতা বলেন অবাক করে, মিষ্টি তুমি ছোট্ট ছেলে, দিলে আমায় বিপদে ফেলে। নেতার গলায় মেজাজ নাই, শান্ত কথায় স্বস্তি পাই। নেতা আবার অবাক করেন, হাঁটু মুড়ে বসেই পড়েন। আবার আমায় জড়িয়ে ধরেন, আধা নেতারা দ্বন্দ্বে পড়েন। আধা নেতা সব ছুটে আসেন, নেতা নিজে আবেগে ভাসেন। ফিসফিসানি এবার চলে, বুঝি না আমি কে কি বলে। সময় গড়ায় ঘড়ির কাঁটায়, জনতা এবার দূরে তাকায়। হেলিকপ্টার নেতাকে ছেড়ে আকাশ পানে যায় যে তেরে। মঞ্চ পাশে দুহাত তুলে নেতা তাকান জনতা কুলে। শিশুর কথা অমৃত বাণী,
দোষ আমারই, সবই জানি। দিন কটি ভাই সময় নিলাম, রাস্তা সারাইয়ের কথা দিলাম। হর্ষধ্বনির আওয়াজ ওঠে, সবার মুখে হাসি ফোটে। কপালে আমার চুমু দিয়ে নেতা ছোটেন গাড়ি নিয়ে। প্রতিক্রিয়ার কোনো ভাষা নাই, সগর্বে আমি শরমও পাই। ফিরে আসি নিজের ঘরে, মা শোনায় অবাক করে, ধন্য আজি হলাম আমি, ছেলে আমার কতই দামি। এই আবহে দুদিন কাটে। সকালে আমি শুয়ে খাটে, বাইরে হঠাৎ আওয়াজ যেন, অচেনা কারা ডাকছে যেন। বেরিয়ে দেখি লোকের ঢল, শত উল্লাসে একটি দল। দিচ্ছে ধ্বনি আমায় দেখে, নাচছে ওরা আবির মেখে। জড়িয়ে ধরি মাকে আমি, কেমন হঠাৎ হলাম না আমি। শত উল্লাসের অর্থ খুঁজি, শেষে আসল কারণ বুঝি। রাস্তা নির্মাণ হয়েছে শুরু, যতনে পিচ পড়ছে পুরু। চাপে পড়ে নেতা কাত, শিশু বিদ্রোহে বাজিমাত। শাসক নেতার চক্ষুশূল, হতে চাইনি জনতাকুল। পরম্পরা তাই ভেঙে আমি, সবার চোখে আজ্জে দামি। জনতাকে তাই কেই বা রোখে, অশ্রুকণা মায়ের চোখে। বাবার কথা স্মরণ করে মা আমায় জড়িয়ে ধরে। এই বিদ্রোহ আগে হলে বাবা মরতেন গাড়ির তলে। কবিতাটি শুনতে ভীষণ ভালো লাগলো, এবং ভালো লাগার বিষয়ের পাশাপাশি কিছু গভীরতম দুঃখের বিষয়ও উঠে আসে শিশু বিদ্রোহ নামটির মধ্যে থেকেই। শিশুদের দিয়ে এই যে বিভিন্ন রকম কাজ করানো, শিশু শ্রমিক যেটাকে আমরা বলে জানি, আমাদের দেশে অনেক ভালো লাগার মাঝে এই বিষয়গুলি সত্যি ভীষণ দুঃখজনক। আসলে বলে না, পূর্ণিমার চাঁদ যেন ঝলসানো রুটি। পেটে খিদে থাকলে তখন মানুষ কি না করে, এবং সেই খিদে মেটানোর জ্বালাতেই কত শিশুরাই তাদের ছেলেবেলাকে হারিয়ে ফেলছে। কত শিশুরা মানুষ হতে পারছে না, পথে ঘাটে স্লাম এরিয়ায় তারা বড় হচ্ছে। না থাকছে তাদের জীবনের কোনো আনন্দ, না থাকছে তাদের কোনো ভবিষ্যৎ। আমাদের এই উজ্জ্বলতম দেশের এই অন্ধকার খুব শীঘ্রই খুঁজে যাক। আমরা কেউই জানি না যে কিভাবে এর সলিউশন করা যায়, কিন্তু যদি সবাই মিলে এগিয়ে আসি তবে হয়তো কোনো কাজই অসাধ্য সাধন নয়, সবকিছুই সম্ভব করা। তার জন্যে আমাদেরকেই আমাদের সকলের পাশে থাকতে হবে। আমি সৌরভ বাবুর কাছে আবারও একটু প্রশ্ন করি যে প্রজাতন্ত্র দিবস এবং সেই বিষয় সম্পর্কিত আপনার নানান স্বাদের নানান লেখা, এই যে লিখছেন আপনি, তো কতদিন ধরে এই লেখার সঙ্গে যুক্ত থাকা, এবং আপনি এই বিষয়টিকে ভালো তো অবশ্যই বাসেন, আমি জানতে চাইছি যে ভবিষ্যতের দিকে তাকিয়ে আপনি এই লেখালেখি নিয়ে আর কি ভাবছেন? লেখালেখি শুরু করি 2012 সালে। অপক্ষ হাতে আস্ত একটি উপন্যাস লিখে ফেলেছিলাম শুরুতেই। পটভূমি ছিল বলা বাহুল্য ডুয়ার্স ও ডুয়ার্সের মানুষজন। আবার আলোর খোঁজে নামাঙ্কিত এই উপন্যাস বইয়ের আকারে বেরিয়েছিল কলেজ স্ট্রিটের এক স্বল্পখ্যাত প্রকাশনী সংস্থার হাত ধরে। পরে জলপাইগুড়ি শহরের একটি পত্রিকা উপন্যাসটি বছর দুয়েক ধরে প্রকাশ করেছিল ধারাবাহিকের আকারে। তারপর থেকেই শুরু একের পর এক গল্প লেখা। খুব তাড়াতাড়ি পৌঁছে গিয়েছিলাম 100 গল্পের কোঠায়। বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত সেসব গল্প নিয়ে 2-4টি সংকলন বেরিয়েছে। শেষ বেরিয়েছিল গত বছরের কলকাতা বইমেলায়। প্ল্যাটফর্ম প্রকাশন থেকে প্রকাশিত সংকলনটির নাম ছিল 23শে জুলাই। কাজের জগতে চাপ আছে, থাকবে, বাড়বে, সব সামলে ইচ্ছে আছে মনের মতো করে একটি উপন্যাস লেখার। পটভূমি, বিষয়, বার্তা
কিছুই ভাবিনি, কিন্তু ইচ্ছেটা নিশ্চয়ই মরে যাবে না। খুব সুন্দর পথ চলা হোক, আরো সমৃদ্ধ হোক, আরো সুন্দরভাবে ফুলে ফলে সমৃদ্ধ হোক আপনার সৃষ্টিগুলো, এটাই আমাদের চাহিদা। এবং ডুয়ার্স রেডিও পরিবার খুব আনন্দিত হবে সেই দিনটিতে আপনাকে দেখতে পেয়ে। অনেক শুভকামনা আগামীর পথ চলায়। আবারও চলে যাব পিয়ালি দেবীর কাছেই। এর পরের নিবেদন ডুয়ার্স রেডিওর শ্রোতাদের জন্য আপনি কি শোনাবেন? আমাদের দেশ মূলত কৃষি প্রধান দেশ। কৃষিকাজ আমাদের দেশের অর্থনীতির মেরুদণ্ড বলতে পারি। তবুও আমাদের দেশের কৃষক সমাজ এখনও অর্থনৈতিকভাবে এবং আরও অনেক দিক থেকেই পিছিয়ে রয়েছে। আমার এবারের কবিতা হাসেম চাচা, লিখেছেন কবি সমীর রায়। হাসেম চাচা, তোমার মন ভাঙল পৌষ মাসে, জোরদারে নিল ধান। হাসেম চাচা, তোমার ঘর ভাঙল আষাঢ় মাসে, ঘরে ঢুকলো বান। তবু তুমি মরো নাই, চাষিও আছে বেঁচে। জমি গেল, ঘর গেল, হাত দুইটা তো আছে। হাসেম চাচা, তুমি একটা চাকরি চেয়েছিলে, বলেছিলে দাদা একটা কাজ দিতে পারো, আমি পারি নাই। হাসেম চাচা, সরকারের গোয়াল ঘরে আমার কোনো মামা নাই। রোদ ঝড় ঘাম বৃষ্টি গেছে, পিঠ হয়েছে কালা, জোরদার হয়েছে মা কালী আর গলায় মুন্ডমালা। হাসেম চাচা, আমি বুঝি তোমার জ্বালা। তুমি বাঁচতে চেয়েছিলে, বলেছিলে দাদা বাঁচার কথা কও, আমি কইতে পারি নাই। আমার মাথায় শুধু যন্ত্রণাই, লাল টুকটুক স্বপ্ন ছিল, কাজে লাগে নাই। জানি না অহন কি করছো, কোন দুয়ারে দরনা, চাষিরে কি তাড়ায় দিছ নাকি হইছে গঞ্জের হাটে পন্না। হাসেম চাচা, জমি কারো বাপের না, জমি হইল দাপের। তবু গ্রামে গঞ্জে গুগুর বাসায় ফোস ফোসানি সাপের। দেশ যদি হয় কিয়া বন, সাপ হইল তার রাজা, বিষের জ্বালায় জইলা মরি, শরীর বাজা বাজা। এ কি হইল হাসেম চাচা? হাসেম চাচা, কাইটা কাইটা জইলা পুইরা তুমি কোথায় চইলা গেলে? আর আমি হইলাম বন্দিরে ভাই, কলকাতার এই জেলে। গঞ্জের হাটে ফ্যানের জন্যে হাসেম চাচা চেঁচায়, আর আমি হইলাম বন্দিরে ভাই, কলকাতার এই খাসায়। হাসেম চাচা, বাইসা থাইকো গঞ্জের হাটে মংলা নদীর দ্বারে, সূর্যিটারে টাইনা নুমকিয়া বনের জারে। হাসেম চাচা, বাইসা থাইকো গঞ্জের হাটে মাতলা নদীর দ্বারে, সূর্যিটারে বাইন্দা আনুম কেউটা সাপের ঘাড়ে। জল ফোটে না বরফ ঢাললে, ভুইটা ওঠে তাপে। হাসেম চাচা, জমি কারো বাপের না, জমি আসে দাপে। খুবই ভালো লাগলো বন্ধুরা, আপনারা শুনছেন ডুয়ার্স রেডিওর 34th এপিসোড। আজ আমাদের সাথে উপস্থিত আছেন দুর্গাপুর থেকে স্বামী স্ত্রী শিল্পী সৌরভ দত্ত এবং শিল্পী পিয়ালি দত্ত। এবার নিয়ে নেব ছোট্ট করে একটু বিরতি। কেউ কোথাও যাবেন না, সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডুয়ার্স রেডিও। ফিরছি এক্ষুনি। অপপ্রতিভার অন্বেষণে ও প্রতিষ্ঠিত শিল্পীদের সম্মাননা প্রদানে আর্যমিত্রা ও সৌম্যদূতির যৌথ উদ্যোগে চলছে ডুয়ার্স রেডিও। অনুষ্ঠানটি সরাসরি লাইভে শুনতে চোখ রাখুন প্রতি মঙ্গলবার ঠিক রাত 9টায় আর্যমিত্রা সৌম্যদূতি এই ফেসবুক পেজে। অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা নিজেদের গান অথবা কবিতা অথবা তালবাদ্য পাঠিয়ে দিন
আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর 9641297854 নির্বাচিত শিল্পীরা অবশ্যই প্রকাশ পাবেন ডুয়ার্স রেডিওর মাধ্যমে। গান, কবিতা ও তালবাদ্যে ভরপুর ডুয়ার্সের প্রথম এই অভিনব উদ্যোগে সামিল হন আপনিও। অনুষ্ঠান শোনার পাশাপাশি রাখুন আপনার মূল্যবান মতামত সরাসরি সম্প্রচারে। ধন্যবাদ। প্রেমে পরাবরণ কারণে অকারণ আঙুলে আঙুল রাখলে ও হাত পরা বারণ প্রেমে পরাবরণ। না না, প্রেমে পড়া একদমই বারণ নয়। নমস্কার, আমি স্নেহা। আমি আসছি আপনাদের সাথে ডুয়ার্স রেডিওতে 2 ফেব্রুয়ারিতে ঠিক রাত 9টায় আর্যমিত্রা এবং সৌম্যদতিদার আহ্বানে। সাথে থাকবে প্রচুর গান, আড্ডা থাকবে। আপনারা সবাই সাথে থাকবেন। টিল দেন, টাটা। ভালো থেকো ফুল, মিষ্টি বকুল, ভালো থেকো। ভালো থেকো ধান, ভাটিয়ালি গান, ভালো থেকো। ভালো থেকো, ভালো থেকো, ভালো থেকো। কবি হুমায়ুন আজাদের কথায় ও আমার কথায় আপনারা সকলেই খুব ভালো থাকুন। সকলকে নতুন বছরের অনেক শুভেচ্ছা। ডুয়ার্স রেডিওর আমন্ত্রণে আমি আপ্লুত, অভিভূত। ধন্যবাদ জানাই সৌম্যদতি ও আর্যমিত্রাকে, যাদের এই যৌথ প্রচেষ্টায় আজ ডুয়ার্স রেডিও এগিয়ে চলেছে। আমি আসছি ডুয়ার্স রেডিওতে 2রা ফেব্রুয়ারি রাত 9টায়। এই অনুষ্ঠানটি দেখতে হলে ওপরের লিঙ্কে ক্লিক করে রাখুন। অবশ্যই ডুয়ার্স রেডিওটি লাইক করে রাখুন, তাহলে দেখতে পাবেন আমার এই অনুষ্ঠান কথা ও কবিতা। ফিরে এলাম আবার বিরতির পর। আপনারা আছেন আমাদের সাথে প্রজাতন্ত্র দিবসের এই গৌরবান্বিত সন্ধ্যায়, এবং সঙ্গে আছেন সৌরভ বাবু এবং পিয়ালি দেবী। শেষ হয়েছিল পিয়ালি দেবীর কণ্ঠস্বরে। আবারও চলে যাব সৌরভ বাবুর কাছেই। বলুন, এর পরের নিবেদন আবার কি গল্প শোনা যাবে? একটা গল্প হয়ে যাক। এবার কি গল্প শোনাচ্ছেন? গল্পের নাম চায়ের পেয়ালায় তুফান তুলে। ললিতপুর চা বাগানে শেষ বিকেলের শীতরোদ্দুর আজ বড্ড ফ্যাকাশে। সেখানকার এক প্রান্তিক শ্রমিক বস্তি জুড়ে এখন কান্নার রোল উঠেছে। আবাল বৃদ্ধ বনিতার ভিড় জমেছে যোগেন লাকড়ার শ্রমিক আবাসনে। মাত্র কিছুক্ষণ আগেই উঠোন কোণের খাটিয়ায় মধ্য 40-এর যোগেন লাকড়া সজ্ঞানে অন্তিম শ্বাস নিয়েছে। এক অসম জীবনযুদ্ধে অবশেষে হার মেনেছে অসহায় যোগেন লাকড়া। বন্ধপ্রায় ললিতপুরে এই নিয়ে 5ম শ্রমিক মৃত্যু। অথচ 4 সন্তানকে নিয়ে 6 জনের ভরা সংসার ছিল যোগেন লাকড়ার। নিজে ছিল স্থায়ী শ্রমিক, বউ ঠিকা শ্রমিক। বাগানের মান্ধাতা আমলের বেতন কাঠামো না বদলালেও দরকারি ভাত কাপড়ের অভাব ঘটেনি কখনো। বিনা মেঘে বজ্রপাত ঘটল 8 মাস আগে। বাগান কর্তৃপক্ষ বেতন দান বন্ধ করল। সেই থেকে শ্রমিকদের রুজি রোজগার শূন্য। যোগেন লাকড়ার উনুনে দিনের পর দিন হাঁড়ি চড়েনি। শুরুতে অর্ধাহার, শেষে কার্যত অনাহার। অজানা মারণ রোগ থাবা বসিয়েছিল যোগেন লাকড়ার অশক্ত শরীরে। রোগাক্রান্ত শরীর জুড়ে অকাল বার্ধক্যের নিশানা। বাগানের হাসপাতাল ওষুধপত্র শূন্য। ডাক্তারবাবু কার্যত ঢাল নেই, তলোয়ার নেই, নিধিরাম সর্দার। শহরের সদর হাসপাতালে রোগী পাঠাতে অ্যাম্বুলেন্স চাই, অ্যাম্বুলেন্স থাকলেও যন্ত্রাংশ বিকল। কর্তৃপক্ষের উদাসীনতায় অ্যাম্বুলেন্স সারাইয়ের
সামান্যতম উদ্যোগ নেই। নিজ ঘরে মৃত্যু পথযাত্রী হয়ে বেঁচেছিল যোগেন লাকড়া। পরিশেষে আজ চির মুক্তি মিলল। সন্ধ্যা নেমেছে, যোগেন লাকড়ার বিয়োগ ব্যথায় শ্রমিক বস্তি জুড়ে শ্মশানের নিস্তব্ধতা। বৈদ্যুতিন সংবাদ মাধ্যমে তাজা খবর, বন্ধ প্রায় ললিতপুর চা বাগানে আবার শ্রমিক মৃত্যু। আনন্দনগরীর আরাম কেদারায় বসে চায়ের পেয়ালায় তুফান তুলে বাগান কর্ণধার মৌখিক বিবৃতি দিয়েছেন মৃত্যুর নেপথ্যে মাত্রাতিরিক্ত মাদকাসক্তি। এই যে প্রজাতন্ত্র দিবসকে ঘিরে আপনারা এত সুন্দরভাবে নির্বাচন করেছেন না, আমি আগেও একবার বললাম, খুব ভালো লাগলো। আসলে আমাদের ডুয়ার্স রেডিওর শিডিউলটা অনেকটাই লম্বা, 2 মাস বিরতি হওয়াতে আমরা বেশ খানিকটা পিছিয়ে পড়েছিলাম। আমাদের অনেক শিল্পীরাই আমাদের সঙ্গে আছেন, যারা হয়তো পর আপনারা শুনতে পাবেন। আমি সকলের উদ্দেশ্যেই বলছি যে বিশেষ কারণেই আমরা ডুয়ার্স রেডিওকে 2 মাস আপনাদের কাছে পৌঁছে দিতে পারিনি, তার জন্যে আমরাও ভীষণ দুঃখ পেয়েছি। কিন্তু আনন্দের দিন আবারও ফিরেছে, আমরা হয়েছি একত্রিত, আমরা আবার মিলেমিশে একাকার হয়েছি। আপনারাই তো আমাদের প্রধান কাণ্ডারি, আপনারাই আমাদের শক্তি এগিয়ে চলার পথে। বেশ, এবার একটু প্রশ্ন আবারও করছি যে আপনাদের দুজনের পথ চলায় নিশ্চয়ই অনেক সুন্দর অনুভূতি আছে, বিশেষ মুহূর্ত আছে। যদি অল্প করে কিছু ভাগ করে নিতে চান, কোনো স্পেশাল মোমেন্ট যা আপনাদেরকে ইন্সপায়ার করেছিল এই শিল্পগুলোকে আরো বেশি করে আঁকড়ে ধরতে, আমাদের শুনতে ভালো লাগবে, বলুন। এই প্রসঙ্গে একটা কথা আমার খুব মনে পড়ছে, সেই কথাটা একটু বলি। আমি একবার বাঁকুড়ার একটি ছোট শহর, তাকে গ্রামও বলতে পারি, সেখানের একটি বইমেলায় আবৃত্তি পরিবেশনের ডাক পেয়েছিলাম। শীতের রাত, আমার অনুষ্ঠান শেষ করে মঞ্চ থেকে নামছি, তখন অনেকেই এগিয়ে এসে অভিনন্দন জানালেন। আমার খুব ভালো লাগছিল ভেবে যে এমন একটি প্রত্যন্ত এলাকাতেও কবিতার প্রতি মানুষের এত আগ্রহ, এত ভালোবাসা দেখে। সেখানে চাদর মুড়ি দিয়ে একজন বয়স্ক মানুষ আমার সামনে এসে খুব কুণ্ঠা ভরে আমার হাতে কিছু একটা দিতে চাইলেন। আমি হাত বাড়াতেই পেলাম একটি মালা। সেই মানুষটি জানালেন তিনি প্রথমে, তার ছোট একটি দোকান আছে এসব জিনিসের, তো সেই দোকান থেকেই তিনি প্রথমে আমার আবৃত্তি শুনছিলেন। তারপর ভালো লাগা এতটাই ছিল যে তিনি আমার জন্য তার দোকানের একটি বিক্রয়যোগ্য মালা হাতে করে নিয়ে এসেছিলেন, যদি সুযোগ হয় আমাকে নিজের হাতে তুলে দেবেন এই ভেবে। এ আমার পরম প্রাপ্তি। স্পেশাল মোমেন্টস বললে বিশেষ কোনো মুহূর্তকে বেছে নেওয়া মুশকিল। আমার যে কোনো লেখা সচেতন পাঠক যখন খুব মন থেকে প্রশংসা করেছেন, অসামান্য এক অনুভূতির জন্ম হয়। নিজের লেখা অন্যকে উপহার দেওয়ার মধ্যে যে আনন্দ, যে ভালো লাগা, তা বাড়তি প্রাণশক্তি যোগায় নিজের সম্পূর্ণ অন্য পেশায় নিজেকে উজাড় করে দিতে। লেখালেখির এই জগতের সব সাফল্য আমাকে পুরোমাত্রায় অক্সিজেন যোগায় পেশাগত সব দায় দায়িত্ব খুব প্রাণ খোলা মনে সম্পাদন করতে। আরেকটি কথা, আমি সবসময় মনে করি লেখালেখির জগতে আমার হারানোর কিছু নেই, সবটাই পাওয়া। এই সুন্দর অনুভূতিগুলোই আমাদের স্মৃতিতে জড়িয়ে থাকে, যা একদম একাকী ভাবতেও দেখবেন ভালো লাগে। আমার তো খুব ভালো লাগে। আমি ভীষণ অন্যরকম মানুষ, আসলে আমার ভাবতে খুব ভালো লাগে। বিভিন্ন রকম গল্প, বিভিন্ন রকম ছেলেবেলার স্মৃতি আমি কিন্তু একাকী বসে
অনেক সময় ভাবি এবং সেই ভাবনা আমাকে আনন্দও দেয়। চোখটা বন্ধ করলেই মনে হয় আমি আবার সেই জগতে ফিরে গেছি। এবং ডুয়ার্স রেডিওর এই যে সুন্দর সন্ধ্যা সত্যি আমাদেরকে নস্টালজিয়ায় নিয়ে যায়, কারণ এই কথা আপনাদের থেকেই শুনেছি, তাই আমিও আরেকবার উচ্চারণ করলাম যে ছেলেবেলাকে নতুন করে আধুনিকতার মোড়কে ফিরে পাওয়ার নামই হয়তো ডুয়ার্স রেডিও। ডুয়ার্সের প্রথম এই অভিনব উদ্যোগে সামিল হয়েছেন আপনারাও, এবং আমরা ভীষণ আনন্দিত এমন একটি অনুষ্ঠানকে কাছে পেয়ে, আপনাদেরকে কাছে পেয়ে সবটা সময় এমনভাবেই সাথে চাইব। বেশ, এরপরের নিবেদনের দিকেই চলে যেতে চাইব। চলে যাই পিয়ালি দেবীর কাছে। আপনার কণ্ঠের কবিতা শুনবো আবার। বলুন এবার কি স্বাদের কবিতা শোনাচ্ছেন? আমরা অনেকেই অনেক পড়াশুনো করেছি, অনেক ডিগ্রি অর্জন করেছি, কিন্তু তা সত্ত্বেও সমাজে প্রচলিত কিছু কুসংস্কার থেকে এখনো বেরিয়ে আসতে পারিনি। আমার এবারের নিবেদন কবি সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা সর্বহারা অবিশ্বাসী। আমার ঘনিষ্ঠ বন্ধুর স্ত্রী বেশ সেজেগুজে এসেছে, কিন্তু আমাদের সঙ্গে খেতে বসবে না, কারণ আজ তার নীল ষষ্ঠী। যৌবন বয়সে এই নিয়ে কত না চটুল রঙ্গ করতাম, এখন শুধু একটু পাতলা হাসি। অন্যের বিশ্বাসে নাকি আঘাত দিতে নেই। আমার আরেক বন্ধু যে প্রথম আমায় ছাত্র রাজনীতিতে টেনেছিল, সেদিন দেখি ওর আঙুলে একটা নতুন পাথর বসানো আংটি। আমার কুঞ্চিত ভুরু দেখে দুর্বল গলায় বলল, এই শরীরটা আমার একদম ভালো যাচ্ছে না রে। তাই শাশুড়ি এটা পড়তে বললেন। মুনস্টোন না, বলা যায় না। আমার মনে হলো এ যেন আমার নিজস্ব পরাজয়। শ্রদ্ধেয় অধ্যাপকের বাড়ি, মাঝে মাঝে যাই তার আলাপচারিতা শুনতে। পৃথিবীতে কত কি শেখার আছে। সেদিনই প্রথম দেখলাম তার দরজার পেছন দিকে একটা গণেশের মূর্তি আটকানো। প্রশ্ন করিনি, নিজেই বললেন, দক্ষিণ ভারত থেকে ছেলে এনেছে। কি দারুণ কাজ না? সুন্দর মূর্তির স্থান শোকেসের বদলে দরজার উপরে কেন? বলিনি সে কথা। সেই ফক্করির বয়স আর নেই, বয়স হয়েছে, তাই হেরে যাচ্ছি, অনবরত হেরে যাচ্ছি। চতুর্দিকে এত বিশ্বাস, দিন দিন বেড়ে যাচ্ছে কত রকমের বিশ্বাস। যে গেরুয়াবাদী ঠিক করেছে পরধর্মের শিশুর রক্ত গড়াবে, মাটিতে চাটবে কুকুরে, সেটাও তার দৃঢ় বিশ্বাস। ধর্মের যে ধ্বজাধারী মনে করে মেয়েরা গান গাইলে গলার নলি কেটে দেওয়া হবে, টেনিস খেলতে চাইলেও পড়তে হবে বোরখা, সেটাও তার দৃঢ় বিশ্বাস। যে পেটে বোমা বেঁধে যাচ্ছে ধ্বংসের দিকে, যে পেশি ফুলিয়ে দেতো হাসি হেসে পদানত করতে চাইছে গোটা বিশ্বকে, এরা সবাই তো বিশ্বাসীর দল, সবাই তো বিশ্বাসী। বিশ্বাসী, বিশ্বাসী। একবার ভাঙা গলায় বলতে ইচ্ছা করে, অবিশ্বাসীর দল জাগো, জাগো। দুনিয়ার সর্বহারা অবিশ্বাসীরা, এক হও, এক হও, এক হও। मेरा मुल्क मेरा देश मेरा ये वतन, শান্তি কা উন্নতি কা প্যার কা চমন। আমাদের কতটা ভালোবাসায় আবদ্ধ আমাদের এই দেশ ভারতবর্ষ। দেখবেন যারা প্রবাসী বাঙালি তারাও কিন্তু ভারতবর্ষের প্রতি একটা আলাদাই টান অনুভব করেন। এমনই ভালোবাসায়, এমনই স্মৃতিতে এবং এমনই সুন্দর কিছু অনুভূতিতে ঘেরা আমাদের এই জন্মভূমি। আমরা তো ভারত মাতার পূজারী, এবং এই দেশের জন্যে কত শহীদ, কত
বীর প্রাণ দান করেছেন এবং তাদের প্রতি ডুয়ার্স রেডিও পরিবার জানায় সশ্রদ্ধ প্রণাম, জানায় আ বিগ স্যালিউট টু অল অফ দেম। আমরা আছি ডুয়ার্স রেডিওর বিশেষ সন্ধ্যায়, চলছে আমাদের প্রজাতন্ত্র দিবসের বিশেষ উদযাপন। দুই শিল্পীর বিভিন্ন রকম কবিতা পাঠের মধ্যে দিয়েই খুব সুন্দর সুন্দর কবিতা আপনারা আজ শুনলেন, বিভিন্ন রকম স্বাদের স্বরচিত এবং অবশ্যই পিয়ালি দেবীর কণ্ঠে নানান স্বাদের কবিতা। আমি একদম শেষের দিকেই ধীরে ধীরে এগিয়ে চলেছি, তাই আর কথায় না গিয়ে পরপর নিবেদনের দিকেই যেতে চাইছি। এরপরের নিবেদন সৌরভ বাবুর থেকে শুনে নেই, কি শোনাবেন এবার? একটি কবিতা, নাম ক্ষতিপূরণ। দুর্যোগে মৃত্যু মিছিল হলে নড়ে চড়ে বসে কান পাতি, মন দিয়ে শুনি সরকারি ঘোষণা নেতা বা নেত্রীর মুখ দিয়ে, অথবা চোখ রাখি পরদিন কাগজের পাতায় ওই মৃত্যু মিছিলের খবরে। খুঁজে বেড়াই শব্দটি, আর খুঁজে পেলেই মাথা চাপড়াতে থাকি। পাঠক, আপনাকেই বলছি, এখনো বোঝেননি কোন শব্দটি? আমি ক্ষতিপূরণ এই শব্দটির দিকেই আঙুল তুলছি। ঝুপড়িতে আগুন লেগে মৃত্যু হলে ক্ষতিপূরণ, ঘূর্ণিঝড়ে প্রাণহানি ঘটলে নির্ঘাত ক্ষতিপূরণ, ভূমিকম্প হোক বা যখন যেখানে দুর্যোগে প্রাণ যায়, এভাবে প্রাণ গেলে সাহায্যের একটাই নাম, ক্ষতিপূরণ। ভেবেচিন্তে বলেন তারা, নাকি অন্য শব্দ খুঁজে পান না, নাকি স্বতঃস্ফূর্ত অভিব্যক্তিতে অন্য শব্দ আসে না, নাকি অজান্তেই বেরিয়ে পড়ে সুপ্ত অনায়াস ঔদ্ধত্য? সাহায্যের নামে প্রাণকে হেলায় টাকার অঙ্কে মাপেন তারা। তাই তো, আবার কি, প্রাণ আর টাকা তো এক এখানে। সেজন্যই মৃত্যুজনিত ক্ষতিকে টাকায় পূরণ করেন তারা। প্রাণহানিতে আর যা হয় হোক, ক্ষতিপূরণ হয় না। প্রাণহানির ক্ষতিপূরণ কার্যত ওই প্রাণকেই অসম্মান করে। শব্দ হোক যথাযথ, কারণ শব্দ কথা বলে। খুবই ভালো লাগলো আবারও। আর কোথাও না কোথাও গিয়ে সেই ভারতের সঙ্গে একটা টান প্রত্যেকটি কবিতাকে ঘিরেই কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে। এর থেকে সুন্দর উদযাপন আর কি বা হতে পারে বলুন? আমরা আমাদের দেশের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি উচ্চারণের মাধ্যমে। ডুয়ার্স রেডিও আমাদেরকে তৃপ্তি দিয়েছে, আমাদেরকে নতুনভাবে পথ চলতে শিখিয়েছে। এমন একটি সুন্দর অনুষ্ঠান যা আপনাদের সহযোগিতা ছাড়া কখনোই পরিপূর্ণ হতে পারত না। আপনারা যারা আমাদের অনুষ্ঠানে অংশগ্রহণে ইচ্ছুক, অবশ্যই যোগাযোগ করুন এবং আরও বহু সংখ্যক মানুষের কাছে ছড়িয়ে দিন। এইটুকু অনুরোধ আপনাদের সকলের কাছে আমার তরফে রইল, আমাদের টিমের তরফে রইল। আজকের সন্ধ্যার একদম শেষ নিবেদন পিয়ালি দেবীর কণ্ঠে আমরা শুনে নিতে চাই। বলুন, কি কবিতা দিয়ে আজকের এই উজ্জ্বল সন্ধ্যা যদিও শেষ করতে মন চাইছে না, কিন্তু শেষ হলেই আবারও নতুনভাবে শুরু করা যায়। একদম শেষের কবিতা আমরা শুনবো এবার, কি শোনাবেন? আজকের দিনেও খুব প্রাসঙ্গিক একটি কবিতা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ধর্মমোহ। ধর্মের বেশে মোহ যারে এসে ধরে, অন্ধ সেজন মারে আর শুধু মরে। নাস্তিক সেও পায় বিধাতার বর, ধার্মিকতার করে না আড়ম্বর। শ্রদ্ধা করিয়া জালে বুদ্ধির আলো, শাস্ত্র মানে না, মানে মানুষের ভালো। বিধর্ম বলি মারে পরধর্মেরে, নিজ ধর্মের অপমান করি ফেরে। পিতার নামেতে হানে তাঁর সন্তানে, আচার লইয়া বিচার নাহি কো জানে।
পূজা গৃহে তোলে রক্ত মাখানো ধ্বজা, দেবতার নামে যে শয়তান ভজা। অনেক যুগের লজ্জা ও লাঞ্ছনা, বর্বরতার বিকার বিড়ম্বনা, ধর্মের মাঝে আশ্রয় দিল যারা, আবর্জনায় রচে তারা নিজ কারা। প্রলয়ের ওই সুনিশৃঙ্গধ্বনি, মহাকাল আসিল এ সম্মার্জনী। যে দেবে মুক্তি তাকে খুঁটি রূপে গাড়া, যে মিলাবে তারে করিল ভেদের খাড়া। যে আনিবে প্রেম অমৃত উৎস হতে, তারই নামে ধরা ভাষায় বিষের স্রোতে। তরি ফুটা করি পার হতে গিয়ে ডোবে, তবু এরা কারে অপবাদ দেয় ক্ষোভে। হে ধর্মরাজ, ধর্ম বিকার নাশি, ধর্ম মূঢ়জনের বাঁচাও আসি। যে পূজার বেদি রক্তে গিয়েছে ভেসে, ভাঙো ভাঙো আজি ভাঙো তারে নিঃশেষে। ধর্ম কারার প্রাচীরে বজ্র খানো, এ অভাগা দেশে জ্ঞানের আলোক আনো। রবীন্দ্রনাথ ঠাকুরের সুরারোপিত সঙ্গীত ও আমার দেশের মাটি, তোমার পরে ঠেকাই মাথা। শেষটায় এই রবি ঠাকুরকে ঘিরে একটা আরো এক ভালো লাগার সৃষ্টি হলো। আমাদের শয়নে স্বপনে রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের দেশের এক গৌরবান্বিত ব্যক্তিত্ব, এবং আজকের এই দিনটিতে তার উচ্চারণ, তার সৃষ্টি থাকবে না তা তো হতে পারে না। তাই শেষ বেলায় আমরা রবির আলোয় আলোকিত হলাম। খুব খুশি হলাম এমন সুন্দর একটি কবিতার মাধ্যমে আজকের অনুষ্ঠানটিকে শেষ করবার জন্যে। বিদায় বেলায় আমি আপনাদের দুজনের থেকেই আবারও শুনবো যে এতটা সময় ডুয়ার্স রেডিওর সঙ্গে প্রজাতন্ত্র দিবসের বিশেষ সন্ধ্যায় উপস্থিত থাকতে পেরে আপনাদের কেমন লাগলো। প্রথমে আমি সৌরভ বাবুর কথা শুনবো, তারপর পিয়ালি দেবীর। বলুন। এক কথায় দারুণ লাগলো। অভিনব উদ্যোগকে কুর্নিশ জানাই। আর এক বাক্যে স্বীকার করি, অনুষ্ঠান ও সাক্ষাৎকার ভিত্তিক এই আয়োজন, তাও আবার প্রজাতন্ত্র দিবসকে উপলক্ষ করে, এ এক অবিস্মরণীয় রাত। আগেও বলেছি, আবারও বলছি, এবছরের 26শে জানুয়ারি আমাদের কাছে নতুন এক মাত্রা পেল সৌম্যদ্যুতি ও আর্যমিত্রার সুসংগঠিত আয়োজন ডুয়ার্স রেডিওকে কেন্দ্র করে। নমস্কার। আর্যমিত্রা, সত্যি বলতে ভীষণ ভীষণ ভালো লাগলো। ডুয়ার্স রেডিওর সাথে এতটা সময় কিভাবে যে গল্পে কবিতায় পেরিয়ে গেল বোঝাই গেল না। আর তোমার বাচনভঙ্গি তো অসাধারণ। যারা নেপথ্যে থেকে ডুয়ার্স রেডিওকে এগিয়ে নিয়ে যাচ্ছেন তাদের জন্য রইল আমার আন্তরিক শুভকামনা। আমাদের আজকের এই বিশেষ দিনের অনুষ্ঠান যারা প্রথম থেকে শেষ অবধি শুনেছেন বা শুনবেন পরবর্তীতে, তাদের সকলকে ধন্যবাদ জানাই। আসলে যে কোনো শিল্পেই দর্শক বা শ্রোতারাই হলেন শ্রেষ্ঠ বিচারক এবং সাথে সাথে প্রধান উৎসাহদাতাও বটে। ডুয়ার্স রেডিও এইভাবে বহু শিল্পীকে বহু শ্রোতা বন্ধুদের কাছে পৌঁছে দেবার কাজটি সুন্দরভাবে করে চলেছে। এভাবেই এগিয়ে চলুক, এই কামনা রইল। এক রাশ শুভেচ্ছা জানাই আপনাদের দুজনকেই। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সৃষ্টিশীল থাকুন। আপনারা দুজনেই নিজ নিজ ক্ষেত্রে অত্যন্ত সৃষ্টির প্রতি আকৃষ্ট ব্যক্তিত্ব। তাই আমি চাইব দুজনের পথ চলা ভীষণ সুন্দর হোক। বন্ধুরা, এতক্ষণ ধরে আপনারা শুনছিলেন ডুয়ার্স রেডিওর 33তম পর্ব। আমরা শুনলাম বিভিন্ন স্বাদের কথা, কবিতা, গানের সম্ভার। প্রত্যেক দিনের মতোই কিছু গুরুত্বপূর্ণ তথ্য। ডুয়ার্স রেডিওকে লাইভে শুনতে হলে আপনাদেরকে যুক্ত হতে হবে আমাদের ফেসবুক পেজ আর্যমিত্রা সৌম্যদ্যুতির সাথে, এবং ডুয়ার্স রেডিওতে অংশগ্রহণে ইচ্ছুক ব্যক্তিরা
পাঠিয়ে দিন আপনাদের গান কিংবা কবিতা কিংবা তালবাদ্য আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9641297854-এ। বিদায় বেলায় ধন্যবাদ জানাই ডুয়ার্স রেডিওর রূপকার সৌম্যদ্যুতি হারকে, যিনি এতটা দিন ধরে, এতটা সময় ধরে এত সুন্দরভাবে আমাদেরকে ভরিয়ে রেখেছেন। ধন্যবাদ জানাই আমাদের ডুয়ার্স রেডিও পরিবারের প্রত্যেকটি ব্যক্তিত্বকে, কলাকুশলীদের, আমাদের বাবা মাদের এবং আমাদের গুরুজনেদের, এবং সর্বোপরি ধন্যবাদ আপনাদের সকলকে। সবটা সময় এমনিভাবেই আমাদের সঙ্গে থাকুন, শুনতে থাকুন ডুয়ার্স রেডিও। ফিরছি আগামী সপ্তাহে, অর্থাৎ মঙ্গলবার ঠিক রাত 9টায়। শুভরাত্রি।